এখানে আমরা কি করব দেখো, ফর ইচ অ্যাক্টিভিটি জে বি এ স্টেট। মানে জে মিনস হচ্ছে ধরো ওই যে ভেরিয়েবলস, বেসিক্যালি মানে x1 ভেরিয়েবল মিনস একটা স্টেট, x1 x2 নিয়ে অ্যানাদার স্টেট, x1 x2 x3 যদি আমরা কনসিডার করি তাহলে অ্যানাদার স্টেট এইভাবে আসবে। স্টেট মিনস দ্য ভেরিয়েবলস কন্টেনিং ইন দ্য সিস্টেমস। তো এইবার কি হচ্ছে দেখো, যেখানে স্টেট ভেরিয়েবল যেগুলো থাকবে, সেই স্টেট ভেরিয়েবলস হচ্ছে যে প্রত্যেকটা স্টেটের জন্য কতগুলো ভেরিয়েবল থাকবে না, তো এম সংখ্যক। এম মিনস দ্য নাম্বার অফ কনস্ট্যান্টস, n হচ্ছে নাম্বার অফ ভেরিয়েবলস, x number of x or number of variables, that one called the decision variables, and m is the number of constant. তাহলে প্রত্যেকটা স্টেটে নাম্বার অফ স্টেট ভেরিয়েবল হবে m সংখ্যক। মানে মিন্স ধরো প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য একটা করে স্টেট স্টেজ, প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য একটা করে স্টেজ, এবং প্রত্যেকটা কনস্ট্যান্টের জন্য একটা করে স্টেট ভেরিয়েবলস। তো তার মানে এখানে অনেকগুলো স্টেট ভেরিয়েবলস থাকবে ফর ইচ স্টেজ অ্যান্ড ইচ কনস্ট্যান্ট। ওকে, তো সেইগুলোই দেখো এখানে আমরা ডিফাইন করেছি। এখানে বোঝা দেখো আর কি, যে বিটা 1 জে, বিটা 2 জে, বিটা এম জে উইথ দ্য স্টেট ভেরিয়েবলস অ্যাট স্টেজ জে। ঠিক আছে, জে হচ্ছে সেকেন্ড ইন্ডেক্স, 1 2 3 up to m is the first index. These are the first index, means this represents the constant beta 1 j for the state variable, for the variable x1, sorry, for the constant x1, sorry, for the first constant. Beta 1 j means the state variable for first constant at j stage. Beta 2 j means হচ্ছে, beta 2 j হচ্ছে second variable, second state variable for the constant 2, second constant এর জন্য state variable. বিটা এম যে এরকমের, যে এম যে কনস্ট্যান্ট আছে তার জন্য স্টেট ভেরিয়েবল থাকছে আমাদের অ্যাট স্টেজ জে। ওকে, তো এই হচ্ছে আমাদের স্টেট ভেরিয়েবলের তোমার ডেফিনিশন। আর যে আমাদের রিকারশন যেটা আসবে সেটা দেখো, লেখো ইউজিং ব্যাকওয়ার্ড রিকারশন ইকুয়েশন, লেট এফ জে বিটা 1 জে 2 জে এম জে উইথ দ্য অপটিমাম ভ্যালু অফ দ্য অবজেক্টিভ ফাংশন অ্যাট স্টেজে জে জে প্লাস 1 অ্যান্ড সো অন। ঠিক আছে, তার মানে আমরা ব্যাক সাইড থেকে আসবো, সেই জন্য এভাবে বলছে। এখানে ব্যাক আর ফরওয়ার্ডের মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই। তুমি ধরো যদি স্টার্ট করো x1 ভেরিয়েবল দিয়ে, সেটাকে আমরা জানলি x1, তারপর x2, তারপর x3 করলে আমরা কি ভাববো, ফরওয়ার্ড ব্যাপারটা ভাববো। আর যদি ধরো লাস্ট ভেরিয়েবল থেকে যদি শুরু করি, xn মাইনাস 1 থেকে যদি আমরা x1 এ রিচ করি, তখন আমরা বলি ব্যাকওয়ার্ড। কিন্তু ভেরিয়েবলের নাম যদি আমরা চেঞ্জ করে দিই, এক্স এন কে ধরো x1 বললাম, xn মাইনাস 1 কে x2, এরকম তো বলতেই পারি, ভেরিয়েবল নামে তো কিছু যায় আসে না। তো সেই জন্য খুব বেশি ম্যাটার করে না। এখন যে রিকারশন ফাংশন দেখো, তার ডেফিনেশনটা কেমন সেটা ইম্পর্টেন্ট। তো এফ এন দেখো, এখানে এফ এন বিটা 1n 2n এফ এন এন ইকুয়াল টু ম্যাক্সিমাম ওভার এ আই এন এক্স এন, and that things ain xn lies between 0 and beta in, and that will maximize cnxn. Cnxn means the last term of the objective function, and objective function আমাদের কি থাকে, c1 x1 plus c2 x2 up to cnxn. তো cnxn is the last term. এখন এই যে ain এই ভ্যালুটাই আমাদের হচ্ছে স্টেট ভেরিয়েবল in, বিটা in আর 0 এর মধ্যে থাকবে। এই হচ্ছে আমাদের কন্ডিশন। এবার জেনারেল যে ধরো এটা হচ্ছে লাস্ট স্টেজে যখন আমরা এন স্টেজে পৌঁছাবো, স্টেজ মানে দেখো এন মানে হচ্ছে নাম্বার অফ ভেরিয়েবলস, এটা কিন্তু মনে রাখবে, নাম্বার অফ ভেরিয়েবলস হচ্ছে এন, আর এখানে তাহলে স্টেজ হবে এন। আর ইন জেনারেল যে ধরো অবজেক্ট রিকারশন ফাংশন, সেটা হচ্ছে এফ জে কন্টেইনিং দ্য অল স্টেট ভেরিয়েবলস ইকুয়াল টু ম্যাক্সিমাম ওভার এ এক্স বিটা। এক্স বিটা এটা ভেক্টর, বেসিক্যালি এক্স হচ্ছে ভেক্টর, এও একটা ভেক্টর, আর বিটা হচ্ছে ভেক্টর, বিটা 1 জে বিটা 2 জে করে আছে, এটা ভেক্টর নোটেশন ইউজ করা হচ্ছে। কিন্তু দেখো হচ্ছে সিজে এক্স জে হচ্ছে যে ভ্যালু অফ দ্য অবজেক্টিভ ফাংশন অ্যাট জে স্টেজ, তাই না? ভ্যালু অফ দ্য অবজেক্টিভ ফাংশন সিজে এক্স জে, এটা হচ্ছে কারেন্ট ভ্যালু, প্লাস এটা হচ্ছে যে আগের স্টেজের যে ভ্যালু এফ জে প্লাস 1, যেহেতু বলছে ব্যাকওয়ার্ড যেহেতু বলা হচ্ছে, তার মানে জে প্লাস 1 এফ জে প্লাস 1 আমরা ক্যালকুলেট করবো, করে এফ জে বার করবো। তো সেই জন্য ব্যাক সাইড থেকে আসবো বলে এরকম লেখা হয়েছে। সেটা দেখো এখানে অবজেক্টিভ ফাংশনটা কেমন আছে, বিটা 1 জে মাইনাস এ 1 জে এক্স জে। মানে আমাদের যে কনস্ট্যান্ট গুলো থাকবে দেখো, তাহলে জেথ যে ভেরিয়েবল এক্স জে ভেরিয়েবল, দেখো এখানে আছে এক্স জে ভেরিয়েবল,
লাস্টে দেখা যাচ্ছে এক্স এ ভেরিয়েবল, তার মানে এটা হচ্ছে আমরা জেড কালাম কনসিডার করছি, জেড ভেরিয়েবলের যে করসপন্ডিং কালাম সেটা আমরা কনসিডার করছি। তাহলে বিটা ওয়ান যে হচ্ছে আমাদের স্ট্রেট ভেরিয়েবল মাইনাস এ ওয়ান যে এক্স জে, তার মানে এক্স জে যে ভেরিয়েবল থাকবে সেই এক্স জে ভেরিয়েবলে যে করসপন্ডিং কালাম আমাদের আসবে সেই কালামটা আমরা কনসিডার করছি। এক্স জে ভেরিয়েবলে যে কালামটা সেটা আমরা কনসিডার করছি, তো সেইটা আমরা ধরো নিয়েছি আর কি। এক মিনিট। সেইটা হচ্ছে এখানে আমাদের থাকছে, সেটা একটু মনে রাখতে হবে যে যেহেতু আমরা এক একটা করে ভেরিয়েবল আমরা কি করবো ইনক্লুড করবো সিস্টেমের মধ্যে, প্রবলেমের মধ্যে, সেইভাবে প্রবলেমকে আমরা ইনক্রিজ করছি, সাইজ অফ দ্য প্রবলেম ইজ ইনক্রিজ বাই অ্যাডিং ওয়ান বাই ওয়ান ভেরিয়েবলস। তো এট দ্য জেড স্টেজ উই আর কনসিডার অনলি দ্য জেড ভেরিয়েবল। ঠিক আছে, তো সেইভাবে দেখো হচ্ছে বিটা ওয়ান যে মাইনাস এ ওয়ান জে এক্স জে ফার্স্ট কনস্ট্যান্টের জেড ভেরিয়েবল এইভাবে আছে আর কি। তো এইটা হচ্ছে আমাদের রিকারশন ফাংশন। এবার দেখো এখানে আমাদের বোঝার সুবিধার জন্য আমাদের যে স্টেট ভেরিয়েবল বিটা যেগুলো আছে সেই বিটা গুলোকে ডিফাইন করেছি। বিটা ধরো জেনারেল ফর্মুলা হচ্ছে এখানে বিটা আই জে ইকুয়াল টু বিটা আই জে মাইনাস ওয়ান মাইনাস এ আই জে মাইনাস ওয়ান এক্স জে মাইনাস ওয়ান। তার মানে জে মাইনাস ওয়ান মিনস আগের স্টেজে যে ভেরিয়েবলস থাকছে সেইটা, তো সেইটা আমার পুরোপুরি আছে। আর বিটা হচ্ছে আগের স্টেজে স্টেট ভেরিয়েবল জে মাইনাস ওয়ান স্টেজের, তার সাথে আমরা ধরো এটাকে আগের স্টেজে যে ভেরিয়েবলস গুলো থাকছে যে ডিসিশন ভেরিয়েবল এক্স, তো সেটাকে আমরা মাইনাস করে কারেন্ট যে স্টেজ আর কি সেই স্টেজের আমরা স্টেট ভেরিয়েবল ডিফাইন করছি। বিটা আই জে দেখো বিটা আই জে ডিপেন্ডস অন জে মাইনাস ওয়ান এন্ড এক্স জে মাইনাস ওয়ান। জে মাইনাস ওয়ান মিনস কি হচ্ছে আগের স্টেজ রিপ্রেজেন্ট করছে, তো তার উপরে ডিপেন্ড করে হবে। তো এক্সপ্লিসিটলি যদি আমরা দেখি যে বিটা ওয়ান টু ইকুয়াল টু বিটা ওয়ান ওয়ান মাইনাস এ ওয়ান ওয়ান এক্স ওয়ান। এ ওয়ান ওয়ান এক্স ওয়ান মানে কি একদম দেখো কনস্ট্যান্টের ফার্স্ট টার্ম। বিটা টু টু হচ্ছে বিটা টু ওয়ান মাইনাস এ টু ওয়ান এক্স ওয়ান, সেটা হচ্ছে সেকেন্ড কনস্ট্যান্টের ফার্স্ট টার্ম। এরকম ভাবে আমাদের থাকছে বেসিক্যালি। তার মানে হচ্ছে যখন আমরা জেড স্টেজে যখন আমরা স্টেট ভেরিয়েবল বিটা ডিফাইন করছি তখন হচ্ছে যে আগের যে ধরো স্টেট ভেরিয়েবল আমাদের থাকছে বিটা টু ওয়ান, দেখো এখানে বিটা ওয়ান ওয়ান, সেইটা মাইনাস হচ্ছে যে ভেরিয়েবলটা আমরা আগের স্টেজে এক্স ওয়ান ভেরিয়েবল নিয়েছিলাম সেটা বাদ চলে যাচ্ছে, সেইটা আমরা বাদ যাচ্ছে গিয়ে যে বিটা ওয়ান টু বিটা টু টু এরা হচ্ছে দ্য স্টেট ভেরিয়েবল অ্যাট স্টেজ টু, সেকেন্ড স্টেজে। এবার আমরা এই করছি মানে the method is illustrated with the help of an example, that one very much effective. তো এবার দেখো এক্সাম্পলটা যদি আমরা এক্সপ্লেন করে নিই সেখান থেকে মেথডটা আবার ওই যে ডেফিনেশন যেগুলো হয়েছে সেগুলো আরো মনে রাখার পক্ষে সুবিধা হবে। তাহলে যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা আগে এক্স ওয়ান ভেরিয়েবল কনসিডার করবো, তারপর এক্স টু ভেরিয়েবল কনসিডার করবো, এইভাবে আমরা যাব। তো সেই প্রসেসটা দেখো যে এখানে প্রবলেমটা একটু মনে রাখার চেষ্টা করো, টু এক্স ওয়ান প্লাস ফাইভ এক্স টু subject to 2x1 plus x2 less than equal to 43, 2x2 less than equal to 46, আর x1 x2 তো পজিটিভ হয় অ্যাজ ইউজুয়াল। তো আমাদের কি করতে হবে ম্যাক্সিমাইজ করতে হবে। এটা একটা সিম্পল প্রবলেম, টু ভেরিয়েবলস টু কনস্ট্যান্ট, তাই না, এলপিপির রেসপেক্টে, দ্যাট ওয়ান ইজ ভেরি সিম্পল। তো এখন আমার ধর একটা কোশ্চেন হচ্ছে, সেটা কেয়ারফুলি শোনো এবং লাস্টে অ্যান্সার দেবে যে হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ডাইনামিক প্রোগ্রামিং। ঠিক আছে, আমরা এই প্রবলেমটা করছি সেটাকে ফলো করো, করলে পরে কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে। হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ডাইনামিক প্রোগ্রামিং টু সলভ এলপিপি। তার সঙ্গে সঙ্গে আমি বলতে পারি যে অ্যাডভান্টেজ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ দিস মেথড টু সলভ এলপিপি। দুটোকে লক্ষ্য করো, মেথডটাকে বোঝার চেষ্টা করো, এই মেথডটা বুঝতে পারলে যে কোনো এলপিপি ইউ ক্যান সলভ উইথ দ্য হেল্প অফ ডাইনামিক প্রোগ্রামিং। সো ফার্স্ট উই হ্যাভ টু ডিফাইন দ্য স্টেট ভেরিয়েবল, রিকারশন ফাংশন, এটসেট্রা ফর দিস প্রবলেম। তো এখানে দেখো f2, এখানে দুটো স্টেজ হবে, ফর দ্য ভেরিয়েবল x1 and for variable x2, two stages only applicable। তো এখানে দেখো বেসিক্যালি হচ্ছে f2 1 বিটা 1 2 বিটা 2 2, মানে হচ্ছে যেহেতু ধরো বিটা সেকেন্ড যে সাবস্ক্রিপ্ট সেটা হচ্ছে 2, দ্যাট মিন্স দিস আর দ্য স্টেট ভেরিয়েবলস ফর স্টেজ 2 and that one over the max 5x2। 5x2 টা আছে দেখো সেকেন্ড টার্ম, অবজেক্টিভ ফাংশনের সেকেন্ড টার্ম। এন্ড এখানে দেখো কি হচ্ছে যে আমরা এটাকে ম্যাক্সিমাইজ করব ওভার দিস টু কনস্ট্যান্ট। এবার কনস্ট্যান্ট দুটো কি আছে দেখো, x2 লাইজ বিটুইন 0 এন্ড বিটা 1 2,
What is beta 1 2? Beta 1 2 is the state variable. beta 2 2 state variable কোন স্টেজে? সেকেন্ড স্টেজে। কিন্তু এখানে দেখো যে x2 lies between this one and এখানে পরেরটাতে 2x2 lies between this one. তো এটাই বা x2 কেন হচ্ছে, এটাই বা 2x2 কেন হচ্ছে? তার কারণ হচ্ছে দেখো যে আমাদের যে দুটো কনস্ট্যান্ট আছে, আমাদের দুটো কনস্ট্যান্ট আছে। ফার্স্ট কনস্ট্যান্টে মনে করো আমরা যদি x1 কে বাদ দিয়ে দিই, মনে করো x1 নেই যদি ধরে নিই, তার মানে হচ্ছে আমরা শুধুমাত্র উই কনসিডার অনলি দ্য সেকেন্ড ভেরিয়েবল x2। তো x2 যদি কনসিডার করি, x1 যদি না থাকে, তাহলে দেখো x2 কি আছে, শুধুমাত্র ফার্স্ট কনস্ট্যান্টে শুধু x2 আছে, সেকেন্ড কনস্ট্যান্ট আছে 2x2 আছে। তো সেই টার্মস গুলো মানে a এন্ড x দুটোকে কনসিডার করে এখানে লেখা হচ্ছে, বুঝতে পেরেছো? এখানে যদি কোনো কোএফিসিয়েন্ট থাকতো ফার্স্ট কনস্ট্যান্টে তাহলে আমরা সেটাই লিখতাম, ফার্স্ট কনস্ট্যান্টে নেই, সেই জন্য আমরা লিখেছি জাস্ট x2। তার মানে দিস আর দ্য বাউন্ড ফর x2। ওকে, তো এটা হচ্ছে ফর্মুলেশন, এটা হচ্ছে যে লাস্ট স্টেজ অর দ্য সেকেন্ড স্টেজ, তার জন্য পুরো যে আমাদের ফাংশন রেকার্সিভ ফাংশন, দ্যাট ওয়ান ইজ দিস ওয়ান। এরপরে দেখো কি আছে, যদি আমরা এটাকেই সলভ করে ফেলি এখন, তাহলে আমরা কি সলিউশন পাবো? we have to maximize this one। তার মানে কি হচ্ছে x2 যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা যে আমরা এখান থেকে চুজ করব, তাই না? কারণ যে এখানে সাইনটা কি আছে, পজিটিভ সাইন 5x2 পজিটিভ সাইন, তার মানে x2 যত ইনক্রিজ করবে তত আমাদের সলিউশন ম্যাক্সিমাইজ হবে, দ্যাট মিন্স দ্য সলিউশন উইল গ্রো উইথ দ্য ভ্যালু অফ x2। কিন্তু দেখো কি আছে, এখানে যে আমাদের কনস্ট্যান্ট আছে দ্যাট শুড বি স্যাটিসফাইড টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু। তো তার মানে কি হচ্ছে যে x2 less than equal to beta 1 2 and 2x2 less than equal to beta 2 2। তার মানে x2 এর ভ্যালু কি আসবে, দেখো যে x2 আসবে আমাদের এই রকমের, যে এই দুটোর মধ্যে দেখো এখান থেকে ফার্স্ট থেকে x2 পেয়ে যাচ্ছ less than equal to beta 1 2, বাট ফ্রম দ্য সেকেন্ড constraint or second inequality the x2 is less than equal to beta 2 2 by 2 হবে, x2 less than equal to beta 2 2 by 2। তার মানে কি হবে, দেখো x2 is the minimum of these two values, তাই না? মানে beta 1 2 এর 1 2 এর চেয়ে যদি ছোট হয় এবং beta 2 2 by 2 তার চেয়ে যদি ছোট হয়, তাহলে এই দুটো কনস্ট্যান্টই স্যাটিসফাই করবে। তো তার মানে দিস ইজ দ্য partial value or we can say the upper limit or upper bound of the value of x2। তার মানে দেখো x2 depends on these two values, তাই না? এটা হবে বা তার চেয়ে কম হবে, কিন্তু আমরা কি কম নেব না, কারণ x2 এর ভ্যালু যত বেশি নেবে তত কি হবে, অবজেক্টিভ ফাংশন তত বেশি আসবে। তার মানে বেসিক্যালি হচ্ছে যে x2 is equal to of these two values, minimum of these two values, এটা হচ্ছে অ্যাকচুয়াল ব্যাপার। এবার দেখো কি হচ্ছে যে এখানে আমরা যদি আরেকটু প্রসিড করি, তাহলে beta 2 2 মানে বেসিক্যালি ডাইরেক্টলি যদি আমরা এই দুটো ইনইকুয়েশন কনসিডার করি, ইনইকুয়ালিটি যদি কনসিডার করি, দেন দ্য ভ্যালু অফ x2 ইজ গিভেন বাই দিস এক্সপ্রেশন। ইট ইজ দ্য স্ট্রেট ফরওয়ার্ড টেকনিক। কিন্তু আমরা যদি ম্যাক্সিমাইজেশন অবজেক্টিভ ফাংশন কনসিডার করি, তখন আমরা লিখছি যে beta 1 2 beta 2 2 equal to max of this one, obviously max of this one because the objective function is maximization, equal to 5 into দেখো ম্যাক্সিমাম অফ কি আছে, অবজেক্টিভ ফাংশন 5 into x2, তাহলে আমাদের f2 যে ভ্যালুটা আর কি সেটা হচ্ছে 5 into মিনিমাম অফ দিস। কেন মিনিমাম না, তো এখানে আমরা দেখো লিখেছি যে x2 is less than equal to minimum of this। তো মিনটা বুঝতে পারছো কি, মনে করো যে x2 is less than equal to 10, এটা মনে করো 10, আর 2x2 less than equal to মনে করো 15, তার মানে কি হচ্ছে x2 is less than equal to 7.5। তার মানে কি হচ্ছে x2 হবে, মানে আমরা যদি ধরে নিই আর কি, এটা যদি 10 এটা যদি 15 ধরি, তাহলে x2 less than equal to 10 ফার্স্ট কনস্ট্যান্ট থেকে, আর সেকেন্ড কনস্ট্যান্ট থেকে হচ্ছে x2 less than equal to 7.5। তাহলে x2 ম্যাক্সিমাম ভ্যালু কি হবে, x2 ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু হবে 7.5, তার চেয়ে বেশি হতে পারে না, কারণ যদি তার চেয়ে বেশি নিই তাহলে ফার্স্ট কনস্ট্যান্ট স্যাটিসফাই করবে না। সরি 7.5 যদি নিই আমরা, 7.5 যদি কনসিডার করি বা তার চেয়ে যদি বেশি নিয়ে থাকে, তাহলে সেকেন্ড ফার্স্ট কনস্ট্যান্ট স্যাটিসফাই করবে। তো সেই জন্য আমাদের হচ্ছে যে যদি আমরা 7.5 এর চেয়ে বেশি নিই, মনে করো যদি 8 যদি কনসিডার করি, তাহলে এই সেকেন্ড কনস্ট্যান্ট স্যাটিসফাই করবে না। মানে x2 ভ্যালু যদি আমরা 8 কনসিডার করি, তাহলে সেকেন্ড কনস্ট্যান্ট স্যাটিসফাই করবে না। তো সেই জন্য হচ্ছে আমাদের যে x2 যে ভ্যালু সেটা হচ্ছে মিনিমাম অফ দিস টু ভ্যালুজ হবে, সেই জন্য মিন কথাটা আসছে। তো নিজের একটা ভ্যালু বিটাগুলোর ভ্যালু পুট করে দেখবে দিস শুড বি মিনিমাম। তো যাক, এটা হলো যে 5 into minimum of these two values, and obviously x2 star means the optimum value of x2 in terms of the state variables, that should be x2 star equal to minimum of this। কারণ মিনিমাম ইকুয়াল টু কেন হচ্ছে, কারণ হচ্ছে যেহেতু অবজেক্টিভ ফাংশন ম্যাক্সিমাইজেশন, সেই জন্য মিনিমাম অফ দিস টু ভ্যালুজ হলো, এটা হচ্ছে x2 ভ্যালু আর এটা হচ্ছে অবজেক্টিভ ফাংশনের ভ্যালু।
তা যখনই আমরা বিটা 1 টু বিটা 2 পেয়ে যাব তখনই আমরা অবজেক্টিভ ফাংশনের ভ্যালু পাবো, f2 এর ভ্যালু পাবো, and the value of f2 gives the ultimate solution. এবার আমরা ফার্স্ট স্টেজের যে অবজেক্টিভ ফাংশন হবে সেটা আমরা দেখি। এটা হবে f1 হবে, 1 is missing, f1 বিটা 1 টু বিটা 2 1। দেখো সেকেন্ড সাবস্ক্রিপ্ট কি আছে 1, that means that represents the state variable for stage 1 equal to 2x1। অবজেক্টিভ ফাংশনের ফার্স্ট টার্মে দেখবে আছে 2x1 আছে, সেই জন্য এটা হচ্ছে 2x1 প্লাস f2 আগে স্টেজে যে ভেরিয়েবল, এবং সেটা কি হচ্ছে বিটা 11 মাইনাস 2x1। এটা দেখো ফার্স্ট কনস্ট্যান্টের ফার্স্ট ভেরিয়েবল, বিটা 11 আগে স্টেজে স্টেট ভেরিয়েবল, আর এখানে হচ্ছে বিটা 21 মাইনাস কি হবে, এখানে আমাদের কি হবে সেকেন্ড কনস্ট্যান্টের ফার্স্ট ভেরিয়েবল। তো সেকেন্ড কনস্ট্যান্টে দেখো ফার্স্ট ভেরিয়েবল নেই, সেকেন্ড কনস্ট্যান্টে আমাদের কি আছে শুধুমাত্র x2 ভেরিয়েবল আছে, x1 নেই, সেই জন্য ওখানে 0 ইন্টু x1 লিখতে পারি আমরা। তো সেই জন্যই লেখা আছে এখানে মাইনাস 0 ইন্টু x1 মানে 0। মানে এটা হচ্ছে ফার্স্ট ভেরিয়েবলের যে টার্মটা ফার্স্ট টার্ম আর কি, ফার্স্ট কনস্ট্যান্টের ফার্স্ট টার্ম সেটা মাইনাস হয়ে যাচ্ছে। এখানে আমাদের যদি থাকতো তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে বিটা 21 মাইনাস দ্য ফার্স্ট টার্ম অফ দ্য সেকেন্ড কনস্ট্যান্ট। এখানেও দেখো কি হবে 2x1 লাইজ বিটুইন 0 and বিটা 11, বিটা 11 কারেন্ট স্টেজে স্টেট ভেরিয়েবল, আর 0x1 এটা হচ্ছে সেকেন্ড যে কনস্ট্যান্ট দ্য ফার্স্ট টার্ম, দ্যাট শুড বি লাইজ বিটুইন 0 and বিটা 21। ওকে, এটা আমাদের লিখলাম, ইন জেনারেল আমাদের এরকম আসবে বলে আমরা এখানে লিখেছি। এরপরে কি হচ্ছে দেখো x1 এ বাউন্ড তাহলে কত হবে, সেকেন্ডে x1 এর কোনো নেই, বাউন্ডের কোনো মানেই নেই, বিকজ দিস ওয়ান ইজ 0। তাহলে ফার্স্ট থেকে আমরা পাচ্ছি যে 2x1 লেস দেন ইকুয়াল টু বিটা 11, তার মানে x1 ইজ লেস দেন ইকুয়াল টু বিটা 11 বাই 2। ওকে, তার মানে আমাদের দাঁড়াচ্ছে দেখো এই যে অবজেক্টিভ ফাংশনটা যেটা দাঁড়াচ্ছে ম্যাক্সিমাম ওভার 0 লেস দেন ইকুয়াল টু 2x1 লেস দেন ইকুয়াল টু বিটা 1, not just first constant, first inequality we have considered here, or we can say that the first constant is meaningful, এটা সেকেন্ড ওয়ান তো ট্রিভিয়াল। তাহলে কি হচ্ছে দেখো যে 2x1 যেমন আছে তেমনি থাকলো, প্লাস এই বিটা 2 তার ভ্যালু আর কি, বিটা 2 এ দেখো ফার্স্ট আর্গুমেন্ট কত হচ্ছে বিটা 11 মাইনাস 2x1, সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে বিটা 21। ঠিক আছে, তো সেগুলো বসবে আমাদের। এখন দেখো বিটা 2 f2 ফাংশনটা কেমন আছে দেখো ভেরি কেয়ারফুলি। f2 ফাংশন হচ্ছে এরকমের, f2 ফাংশনের ফর্মুলা হচ্ছে 5 ইন্টু মিনিমাম অফ দিস টু ভ্যালুজ। ঠিক আছে, 5 ইন্টু মিনিমাম অফ সামথিং, এভাবে মনে রাখুন f2 মানে। তাহলে এই সামথিংটা কি আছে না, তো ফার্স্ট কনস্ট্যান্ট মিনিমাম অফ ফার্স্ট ভেরিয়েবল, f2 এর যে ফার্স্ট ভেরিয়েবল বিটা 1 2 সেটা হচ্ছে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম কি আছে দেখো বিটা 2 2 বাই 2, তার মানে সেকেন্ড যে ভেরিয়েবল বাই 2। তো এইভাবে আমাদের মনে রাখতে হবে f2 ফাংশনে দুটো ভেরিয়েবল বিটা 1 2 এন্ড বিটা 2 2। তাহলে f2 ফাংশন হচ্ছে 5 জাস্ট কমন থাকবে ইনটু মিনিমাম অফ ফার্স্ট আর্গুমেন্ট অর ফার্স্ট ভেরিয়েবল এন্ড সেকেন্ড ভেরিয়েবল বাই 2। তাহলে এখানে দেখো সেটা আমরা লিখেছি, ফার্স্ট ভেরিয়েবল যেমন আছে তেমনি লিখে দিয়েছি, আর সেকেন্ড ভেরিয়েবল যেটা আছে সেটা বাই 2 হবে। ঠিক আছে, বিটা 21 এগুলো সাফিক্স হবে, প্রিন্টিং মিস্টেক আছে, তো দিস শুড বি বিটা 21 বাই 2। সেকেন্ড ভেরিয়েবল যেমন আছে সেটা বাই 2 হবে, ফার্স্ট ভেরিয়েবল যেমন আছে অ্যাজ ইট ইজ থাকবে। তো এই হচ্ছে আলটিমেট আমাদের সিম্পলিফাইড ফর্ম। এখন দেখো কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের লাস্ট স্টেজ, আর তো নেই, আমরা x2 থেকে শুরু করেছিলাম x1 এলাম, কারণ এটাকে বলছে ব্যাকওয়ার্ড বলছি, কারণ আমরা লাস্ট ভেরিয়েবল থেকে মুভ করতে করতে ফার্স্ট ভেরিয়েবলের দিকে আসবো। যখন ফার্স্ট ভেরিয়েবলে চলে আসবে বা ফার্স্ট স্টেজে যখন চলে আসবে তখন আমাদের যে স্টেট ভেরিয়েবলস গুলো থাকবে ফার্স্ট স্টেজে যে ভেরিয়েবলস, তাদের ভ্যালু দেখো লিখেছি যে সিন্স দিস ইজ দ্য লাস্ট স্টেজ দেন বিটা 11 ইকুয়াল টু 43, বিটা 21 ইকুয়াল টু 46। তো এখানে এগুলো কোথায় থেকে আমরা পেলাম না, তো এখানে যে আমাদের কনস্ট্যান্ট আছে দেখো অরিজিনাল প্রবলেমে দেখো ফার্স্ট কনস্ট্যান্টে কত আছে 43 ইজ দ্য আপার বাউন্ড, সেকেন্ড কনস্ট্যান্টে কত আছে 46। সো দিজ আর দ্য ভ্যালুজ অফ দ্য স্টেট ভেরিয়েবলস, তার মানে রাইট হ্যান্ড সাইডে যে ভ্যালুজ গুলো থাকবে দিজ আর দ্য ফাইনাল ভ্যালু অফ দ্য স্টেট ভেরিয়েবলস। তো তাহলে কি হচ্ছে দেখো আমাদের যে x1 কত আসবে, x1 এর ভ্যালু হচ্ছে x1 লেস দেন ইকুয়াল টু বিটা 11 বাই 2। অবভিয়াসলি এখানে x1 লেস দেন ইকুয়াল টু বিটা 11 বাই 2, তো তার মানে কত হচ্ছে x1 ইজ লেস দেন ইকুয়াল টু বিটা 11 মানে কত ফার্স্ট কনস্ট্যান্টের বি ভ্যালু
রাইট হ্যান্ড সাইডের ভ্যালু 43/2 মিনস 21.5। তো এটা হচ্ছে আমাদের x1 এর আপার বাউন্ড, 21.5 হচ্ছে আপার বাউন্ড। তো এইখানে দেখো আমাদের যদি β11 এর ভ্যালু তো আমরা পেয়ে গেলাম 43, β21 এর ভ্যালু পেয়েছি আমরা 46, সেই ভ্যালুগুলো এখানে আমরা বসাতে পারি। তার সাথে সাথে অ্যাডিশনালি আমরা পাচ্ছি দ্য আপার বাউন্ড অফ x1। তো এখানে আমাদের যে অবজেক্টিভ ফাংশন আছে f1, যে অবজেক্টিভ ফাংশন, এখানে আমরা β11 β21 এর ভ্যালু বসাবো, বসিয়ে এটার ভ্যালু আমরা বার করে নেব। তো এবার দেখো সেটাকে সিম্পলিফাই করছি, β11 ইকুয়াল টু 42, β21 ইকুয়াল টু 46, এখানে বোঝার সুবিধার জন্য আমরা লিখে নিলাম ইকুয়াল টু, আমাদের কি আছে দেখো অবজেক্টিভ ফাংশনকে আলটিমেটলি কি হচ্ছে ম্যাক্সিমাইজ করতে হবে, যে ম্যাক্স আছে সেই জন্য ম্যাক্স লিখছি। তাহলে ম্যাক্স হলো 2x1 প্লাস 5 ইন্টু মিনিমাম অফ দিস, এই মিনিমাম যেটা ছিল সেখানে আমরা β11 এখানে ছিল তার ভ্যালু সাবস্টিটিউট করলাম, আর β21 ছিল তার ভ্যালু সাবস্টিটিউট করলাম। ওকে, তাহলে β11 β21 এই দুটো ভ্যালু β11 β21 কিভাবে পেলাম সেটা কেয়ারফুলি বললাম, যে রাইট হ্যান্ড সাইডে যে ভ্যালু থাকবে লাস্ট স্টেজে সেইগুলোই হবে ওই স্টেজের ফার্স্ট স্টেট ভেরিয়েবলস যেগুলো থাকছে, ফার্স্ট স্টেজে যে স্টেট ভেরিয়েবল তাদের ভ্যালুগুলো হবে রাইট হ্যান্ড সাইডের ভ্যালু। তো ইজিলি আমরা β11 β21 আমরা পেয়ে যাচ্ছি, সেই ভ্যালুগুলো এখানে সাবস্টিটিউট করা আছে। এইবার এটা মিনিমাম ভ্যালু বার করতে হবে। এটা এই দুটোর মধ্যে মিনিমাম কত আসবে, এটা হচ্ছে 23 সেকেন্ড টার্ম, ফার্স্ট টার্ম 43 মাইনাস 2x1। তাহলে দেখো যে x1 এর আপার বাউন্ড দেখো আমরা আগের স্টেজে পেলাম, আগের স্লাইডে পেয়েছি x1 ইজ লেস দেন ইকুয়াল টু 21.5, এটা কিন্তু মাথায় রাখতে হবে, মানে x1 এর ম্যাক্সিমাম ভ্যালু 21.5 এর চেয়ে বেশি হবে না। এইবার এই যে মিনিমাম অফ দিস ভ্যালু, এবার এইটা মিনিমাম হবে কখন, এটা কখন মিনিমাম হবে 43 মাইনাস 2x1 কখন মিনিমাম হবে, যখন আমাদের এই ভ্যালুটা 43 মাইনাস 2x1 ইজ লেস দেন 23 হবে, তাই না? লেস দেন যখন 23 হবে, 46/2, হ্যাঁ ঠিক আছে 46/2 মানে 23 চেয়ে যখন ছোট হবে এটা, তখন এটা মিনিমাম হবে। আর যখন 23 হচ্ছে এটা চেয়ে ছোট হবে, এটা চেয়ে যখন 23 ছোট হবে তখন মিনিমাম ভ্যালু হবে 23। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমরা বলছি যে 23 ইজ লেস, এটা হচ্ছে বেশি, 43 মাইনাস 2xn ইজ মোর দ্যান 23। তো সেই জন্য আমরা এখানে লিখেছি যে দ্য ভ্যালু অফ দিস এক্সপ্রেশন মিনিমাম অফ দিস টু ভ্যালুজ ইকুয়াল টু 23 ফর 0 লেস দেন ইকুয়াল টু x1 লেস দেন ইকুয়াল টু 10। কেন 10 সেটা আমি পরে বলছি। আর এটা হচ্ছে মিনিমাম যখন হচ্ছে যে এই 23 চেয়ে এটা যখন ছোট আসবে, তাহলে 23 চেয়ে ছোট মানে কি x1 এর ম্যাক্সিমাম ভ্যালু কত 21.5 আগে দেখলাম, সেই জন্য এটা যদিও এখান থেকে আমরা পাচ্ছি লেস দেন 23, বাট হ্যাঁ 23 অ্যাটেন্ড করবে না, ম্যাক্সিমাম x1 এর ভ্যালু হবে তোমার 21.5। তো সেই জন্য আমরা এখানে লিখেছি 21.5। এখন 10 কেন আসছে দেখো, যদি x1 এর ভ্যালু আমরা 10 চুজ করি, x1 এর ভ্যালু যদি 10 হয় তাহলে এটাও হচ্ছে 23, এটাও 23। তার মানে এই এক্সপ্রেশনের মিনিমাম ভ্যালু হবে 23 যখন x1 লাইজ বিটুইন 0 and 23। তো সেই জন্য 10টা আসছে, 10 এর চেয়ে যদি বেশি হয়ে যায় x1 এর ভ্যালু তখন কিন্তু এটা হবে আমাদের মিনিমাম। x1 এর ভ্যালু 10 এর চেয়ে বেশি হলে 43 মাইনাস 2x1 হবে মিনিমাম, 23 হচ্ছে ছোট এই হয়ে যাবে, বড় হয়ে যাবে। তো সেই জন্য x1 এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 10, সেই জন্য এখানে আমরা লিখলাম। এরপরে হচ্ছে 10 থেকে আপার বাউন্ড, x1 এর যত অ্যালাউড আপার বাউন্ড, এখানে দেখো আমরা তো অবভিয়াসলি দেখতে পাচ্ছি 23। তো 23 পর্যন্ত যদি আমরা কনসিডার করি তাহলে এটা হচ্ছে ফার্স্ট এক্সপ্রেশন মিন্স 43 মাইনাস 2x1 উইল বি দ্য মিনিমাম। কিন্তু এটা আবারও বলছি যে যেহেতু x1 এর অ্যালাউড ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 21.5, সেই জন্য আমরা 21.5 লিখলাম না, 23 না লিখে। এনিওয়ে এবার ধরো হচ্ছে তাহলে মিনিমাম কোনটা কোনটা হবে আমরা পেলাম। এবার 5 ইন্টু 23 করলে কত হচ্ছে 115 হবে, আর 5 ইন্টু 43 মাইনাস 2x1 করে তার সাথে 2x1 যদি অ্যাড করে দিই তাহলে এক্সপ্রেশনটা আমরা পাবো। তার মানে এই দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে দ্যাট উইল বি দ্য সলিউশন। তো এখানে দেখো কি দাঁড়াচ্ছে আমাদের, ফার্স্ট এক্সপ্রেশন হচ্ছে 2x1 প্লাস 115, 5 ইন্টু 23 মাল্টিপ্লাই করে পাওয়া গেছে দ্যাট লাইজ বিটুইন 0 and 10। এখানে x1 থাকবে, পরেরটাতে অবভিয়াসলি আমরা ট্রি ভ্যালু পাচ্ছি যে পরের কনস্ট্যান্টটা যে x1 লাইজ বিটুইন 10 and 21.5, এবং এটা সিম্পলিফাইড এক্সপ্রেশন হচ্ছে এটা। এবার আমাদের কি চাই, ম্যাক্সিমাম চাই। তাহলে x1 এর ভ্যালু কত সাবস্টিটিউট করলে পারে এটা এই দুটো থেকে ম্যাক্সিমাম ভ্যালু আমরা পাবো।
যেখানে দেখো ফার্স্ট এক্সপ্রেশনের x1 এর লিমিট হচ্ছে 10, সেকেন্ড এক্সপ্রেশনে দেখো x এর লিমিট হচ্ছে 21.5 এন্ড মিনিমাম ভ্যালু হচ্ছে 10। তো সেকেন্ড এক্সপ্রেশনে কি আছে, এখানে মাইনাস আছে, -8। তো কি হবে, x1 যত ছোট নেবে তত এটা ম্যাক্সিমাম হবে। তো সেই জন্য x1 এর মিনিমাম ভ্যালু হবে 10, কিন্তু নট 0। ভেরি ইম্পর্টেন্ট যে এই যে সেকেন্ড এক্সপ্রেশন, সেখানে x1 এর মিনিমাম ভ্যালু হচ্ছে 10। তো 10 এর চেয়ে কম তুমি নিতে পারো না। এমনিতে দেখে মনে হচ্ছে যে x1 যদি আমরা 0 নিই তাহলে মিনিমাম হবে, বাট in second expression x1, the lower bound of x1 is 10, so we can consider only x1 equal to 10। তাহলে সেকেন্ড এক্সপ্রেশনের জন্য x1 এর ভ্যালু আমরা 10 চুজ করব, তার মানে this will be -80 plus 215, এটা আসবে। আর ফার্স্ট এক্সপ্রেশনে কি আছে দেখো, 2x1 আছে, 2x1 ইজ পজিটিভ। তো এখানে x1 এর ভ্যালু যত বড় দেবে তত বেশি হবে, ইনক্রিজ করবে। তো সেই জন্য এখানে আমরা x1 এর ভ্যালু চুজ করব 10। তাহলে এখানে x1 যদি 10 চুজ করো তাহলে কত হচ্ছে 20 প্লাস 115 মিনস হচ্ছে 135। তো এখান থেকে হচ্ছে 135, আর এখানে হচ্ছে 215 মাইনাস 80, 215 মাইনাস 80 কত হবে, ওই 135ই হবে। তাহলে দুটো ক্ষেত্রে দেখো যখন x1 ইকুয়াল টু 10 হচ্ছে, তো দুটো জায়গা থেকে আমরা পাচ্ছি ম্যাক্সিমাম ভ্যালু অফ f1 দ্যাট উইল বি 80, এই 135। ব্যাস, তাহলে এইভাবে আমরা কি করছি, ম্যাক্সিমাম ভ্যালু আমরা বার করবো। এখানে দুটো হোক তিনটে হোক, যতগুলো এক্সপ্রেশন আসুক না কেন, এইভাবে আমরা ম্যাক্সিমাম ভ্যালু বার করবো। এই যে x1 এর যে আপার বাউন্ড সেগুলো দেখছি, তার মানে এখানে দেখো এই স্টেজে একটাই কিন্তু আমাদের ভেরিয়েবল থাকছে, ডিসিশন ভেরিয়েবল হচ্ছে অনলি 1। তো একটাই যদি ভেরিয়েবল থাকে সেখান থেকে এই ধরনের ম্যাক্সিমাম ভ্যালু বার করা কোনো প্রবলেমই না। তো সেই জন্য আমরা ম্যাক্সিমাম ভ্যালু বার করে নিচ্ছি। যদি আমাদের প্রবলেমটা মিনিমাইজেশন হতো তাহলে এখানে মিন লিখতাম, তখন এই যে এক্সপ্রেশন গুলো পেয়েছে তার উপর বেস করে x1 এর ভ্যালু কত সাবস্টিটিউট করলে মিনিমাম হতো সেটা আমরা বার করতাম। তো এইভাবে বার করা হতো। তাহলে ধর x1 এর ভ্যালু 10 সাবস্টিটিউট করলে পারে, এখানে সেটা লিখেছি দেখো যে ম্যাক্স অফ দিস, এইগুলোর উপরে হচ্ছে x1 এর উপরে ম্যাক্সিমাম আরেকবার লেখা হয়েছে ফর্মালি, তারপরে হচ্ছে 10 আমরা পেয়েছি এখানে। সেটা আমরা আগে দেখলাম যে 10 যদি সাবস্টিটিউট করি দুটোতেই তাহলে হবে 135, মানে দুটোতে সেম পাচ্ছে, দুটোতে সেম নাও হতে পারতো। এটা মনে করো একটা ভ্যালু, সেকেন্ড ডেটটা আলাদা ভ্যালু, তার মধ্যে আমরা ম্যাক্সিমাম চুজ করতাম। এখানে লাকিলি যখন x1 10 হয়েছে দুটোর এক্সপ্রেশনের ভ্যালু সেম হয়েছে, সেটা নাও হতে পারতো। তো না হলে যেটা ম্যাক্সিমাম হবে সেটা আমরা চুজ করতাম, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু 135। তার সাথে সাথে আমরা দেখলাম যে x1 এর ভ্যালু হচ্ছে 10, তো সেটা হচ্ছে অপটিমাম ভ্যালু অফ x1, অপটিমাম ভ্যালু অফ x1 ইজ 10, এক্স্যাক্টলি 10। এন্ড এবার আমরা কি করব না, আমাদের যে সেকেন্ড যে আমাদের ভেরিয়েবল, ডিসিশন ভেরিয়েবল x2, তার আমরা ভ্যালু বার করব। তো x2 ভেরিয়েবলে দেখো ভ্যালু বার করার জন্য আমরা একটা এক্সপ্রেশন অলরেডি আগে পেয়েছি, এই যে এখানে x2 স্টার ইকুয়াল টু মিনিমাম অফ β1 টু β2 বাই 2। তাহলে আমাদের x2 এর যে অপটিমাল ভ্যালু সেটা বার করার জন্য আমাদের সেকেন্ড স্টেজের যে স্টেট ভেরিয়েবলস ছিল β1 টু β2, এদের ভ্যালু বার করতে হবে। এই ভ্যালুগুলো আমরা বার করছি দেখো। তো β21 ইকুয়াল টু β11 মাইনাস 2x1, এটা দেখো হচ্ছে যে আমাদের স্টেট ভেরিয়েবলস যেগুলো আমাদের আছে তার যা ডেফিনেশন, সেখান থেকে আমরা পাচ্ছি β21 ইকুয়াল টু β11 মাইনাস 2x1। তাহলে β11 আমরা পেয়েছি 43, x1 এর ভ্যালু পেলাম 10, সেটা সাবস্টিটিউট করলে হচ্ছে 3 হলো। আর β21 ইকুয়াল টু হচ্ছে β11 মাইনাস 0, এখানে তো 0 ভেরিয়েবল ছিল, তো β11 হচ্ছে 46। তো β21 একটা ভুল হলো, এটা হবে β21, এটা হচ্ছে 21, দুটো 21, এটা 22 হবে, সেকেন্ড এটা হচ্ছে 22। এইটা এক্সপ্রেশনটা লিখতে এটা ফর্মুলাটা ভুল হয়েছে লেখা, এখানে দেখো লেখা আছে β22 β12 কি হবে, এইগুলো এখানে দেওয়া আছে β12 ইকুয়াল টু β11 মাইনাস a11 x1, আর β22 ইকুয়াল টু β21 মাইনাস a21 ইনটু x1। এই ফর্মুলাটা হবে, এখানে টাইপিং এ মিস্টেক আছে, কারেকশন করতে হবে। তবে β22 ইকুয়াল টু β12 মাইনাস ফার্স্ট ভেরিয়েবল সার্কেল, এইটুকু কারেকশন করতে হবে। এনিওয়ে, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি β22, এটা হচ্ছে β12 এরকমের ব্যাপার। তো β12 ভ্যালু আমরা এখানে
সাবস্টিটিউট করব 46। তো এইবারে দেখো x2 স্টার ইকুয়াল টু মিনিমাম অফ 1 2 কমা বিটা 2 2 বাই 2। তো এই বিটা 2 2 আমরা ধরো পেলাম 46, বিটা 1 2 আমরা পেলাম, সবগুলোকে উপর লেখা আছে, তো 1 2 হওয়ার কথা। এই ফর্মুলাটা হবে অ্যাকচুয়ালি, সেই জন্য একটা দুটোতেই এক্সপ্রেশন মিস্টেক আছে, দুটোরই এটা হবে 1 2 হবে, 1 2 এটা হচ্ছে 2 2, টাইপিং মিস্টেক আছে, এটা হচ্ছে 1 2 এটা 2 2 হবে, এটা হচ্ছে 1 2 এটা 2 2, এটা ঠিক আছে, এই এক্সপ্রেশনটা মিস্টেক আছে, এটা ঠিক করে নেব। তো যাই হোক, এখানে ধরো বিটা 1 2 এর যে ভ্যালু সেটা হচ্ছে 43, বিটা 2 2 এর যে ভ্যালু সেটা হচ্ছে, এটা হচ্ছে বিটা 2 2 হবে, দ্যাট ওয়ান ইকুয়াল টু 46। তো 46 বাই 2 দ্যাট মিন্স মিনিমাম ইজ 23। দুটোতে সেম আছে, বাট হ্যাঁ ইন জেনারেল ইট মে বি ডিফারেন্ট, উইল চুজ দ্য মিনিমাম ওয়ান। তাহলে x2 স্টার অপটিমাল ভ্যালু পেয়ে গেলাম আমরা 23, আর x1 স্টারের আমরা অপটিমাম ভ্যালু পেলাম হচ্ছে 10। তাহলে ডিসিশন ভেরিয়েবল যেগুলো ছিল x1 x2 তাদের ভ্যালু পেলাম, আর তার সাথে সাথে আমরা দেখো যে সলিউশন পেয়ে যাচ্ছি f1। দেখো f1 এর যে ভ্যালু সেটা তো আমাদের লাস্টে এসে পেলাম, স্টার্ট করেছিলাম আমরা x2 ভেরিয়েবল নিয়ে, তারপরে আস্তে আস্তে আমরা চলে এলাম f1। f1 হচ্ছে লাস্ট স্টেজ এখানে, মানে যেহেতু ব্যাকওয়ার্ড আমরা ইউজ করব সেই জন্য f2 প্রথমে শুরু করলাম, তারপর আমরা f1 এর ভ্যালু বার করলাম, f1 এর ভ্যালু হচ্ছে ফাইনাল অ্যান্সার। তো সেই জন্য দ্য অপটিমাল সলিউশন ইজ গিভেন বাই j স্টার ইকুয়াল টু 135, x1 ইকুয়াল টু 10 and x2 ইকুয়াল টু 23। এটা হচ্ছে আলটিমেট সলিউশন। এনিওয়ে, তাহলে দেখো আমাদের কিভাবে করতে হচ্ছে, যে মেথডটাকে আরেকবার আমরা যদি দেখি তাহলে হচ্ছে আমাদের স্টেট ভেরিয়েবল গুলো ডিফাইন আমরা করেছি, এখানে যে জেনারেল যে ফর্মুলা সেটার উপর বেস করে আমরা স্টেট ভেরিয়েবল আমরা ডিফাইন করলাম, করে আমরা ধরো এখানে গ্রাজুয়ালি আমরা f2 তারপরে f1 এইভাবে আসছে। যদি আমাদের তিনটে ভেরিয়েবল থাকতো তাহলে তিনটে স্টেজ হতো, একটা হতো f3 এর জন্য, f3 থেকে আমরা শুরু করতাম, f3 তারপরে হচ্ছে ধরো f2 তারপরে f3 এইভাবে f1 এইভাবে আমরা আসতাম, f1 এর ভ্যালু হচ্ছে ফাইনাল অ্যান্সার। বেসিক্যালি এই যে আমরা মেথডটা পড়লাম বা দেখলাম সেটার মধ্যে সুবিধা কি আর মানে অ্যাডভান্টেজ কি আর ডিসঅ্যাডভান্টেজ কি দুটো আমরা বলছিলাম, সেটা এখন এখন তোমাদেরকে বলতে হবে। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ দিস মেথড। দেখো তো তোমরা কেউ বলতে পারবে কিনা, সিমপ্লেক্স এর সাথে যদি কম্পেয়ার করো তাহলে এই মেথডের সাথে সিমপ্লেক্স মেথডের কম্পেয়ার যদি করো তাহলে বলো যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ডাইনামিক প্রোগ্রামিং মেথড টু সলভ এলপিপি। কেউ বলতে পারবে? স্যার একটা অ্যাডভান্টেজ মনে হচ্ছে যে আমাদের যে ম্যাক্সিমাম যে অপটিমাম ভ্যালুটা হুম 135 যেটা বেরিয়েছে, এটা স্যার আমরা x1 আর x2 বের করার আগেই পেয়ে যাচ্ছি, তো এটা হুম একটা অ্যাডভান্টেজ। হুম। আর আরেকটা কিন্তু বিশাল একটা অ্যাডভান্টেজ আছে, যেটা সিমপ্লেক্স মেথডে বা বিগেম যখন আমরা অ্যাপ্লাই করি আর কি, তার চেয়ে বিশাল একটা অ্যাডভান্টেজ এখানে আছে, সেটা আমরা অনেক সময় কিন্তু বলি না। সেটা দেখো, ড্রব্যাকটা কি বুঝতে পারছো? যে ড্রব্যাক একটা হচ্ছে যে এটা যদি প্রোগ্রাম করো তাহলে একটা অসুবিধা হবে, কারণ আমাদের তো ম্যানুয়ালি ম্যাক্সিমাম মিনিমাম এগুলো চেক করতে হচ্ছে, তাই না? জেনারেল ফর্মুলার চেয়ে হচ্ছে আমাদেরকে অবজারভেশন করে করে সিম্পলিফিকেশন এই সমস্ত গুলো একটা করতে হচ্ছে, এটা হচ্ছে ড্রব্যাক। মানে প্রত্যেকটা স্টেজে দেখো স্টেট ভেরিয়েবলের ফর্মুলা এই সমস্ত ঠিক আছে, মানে রিকারসিভ ফাংশন, স্টেট ভেরিয়েবলস এদের যে ফর্মুলা সেটা হচ্ছে ফেয়ার, তার জন্য জেনারেল আমরা প্রোগ্রাম করে লিখতে পারি। কিন্তু এই যে এখানে এই যে স্টেজে এলো আমরা 5 ইন্টু মিনিমাম অফ দিস টু ভ্যালুজ, এই মিনিমামটা কিন্তু প্রোগ্রাম করে করাটা একটা হচ্ছে টাফ হবে, তো সেটা একটু ডিফিকাল্টিস। কিন্তু অ্যানাদার অ্যাডভান্টেজ সেটা হচ্ছে দেখুন, সেটা হচ্ছে যে ইন দিস মেথড দ্যার ইজ নো নিড টু ইউজ দ্য এম। বিগেম মেথডে যেটা মেইন ড্রব্যাক সেটা হচ্ছে আমরা কি করছি, ইউজ দ্য এম, and the concept of about m is that one is a very large number. M is a very large number, and how much large, there is no bound. Okay, তাহলে যখন আমরা সিমপ্লেক্স কে যদি প্রোগ্রাম লিখতে চাও তাহলে তার ম্যাক্সিমাম ভ্যালু কত বসাবে, কারণ প্রোগ্রামিং লিখতে গেলে তো এম এর একটা ডেফিনাইট ভ্যালু বসাতে হয়। সে তুমি ধরো 50,000 ধরবে না 1 লাখ ধরবে না
1 crore ধরবে, সেটা কিন্তু মানে ডিসাইড করতে হয় বেসড অন দা কোএফিসিয়েন্ট অন দা কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টের কোএফিসিয়েন্ট গুলো যদি ছোট ছোট হয় তাহলে আমাদের এম এর ভ্যালু হয়তো একটা 50,000 ধরে নাও, ঠিক আছে। কিন্তু কোএফিসিয়েন্ট গুলোই যদি 50,000 40,000 করে করে হয়, তখন এম এর ভ্যালু কি করতে হবে, আরো অনেক বেশি বড় ভ্যালু ধরতে হবে। এবং সেই ক্ষেত্রে কি দেখা যায় যে তোমার ওই ডেটা ওভারফ্লো হয়ে যায়। ডেটা ওভারফ্লো হওয়ার একটা প্রবলেম থাকে, মানে সেটা হচ্ছে মিগের মেথডে একটা ড্রব্যাক। হ্যান্ড ক্যালকুলেশন করে ঠিক আছে, কিন্তু এলপিবি যদি অনেক কনস্ট্যান্ট অনেক ভেরিয়েবল থাকে, সেটা তো আর হ্যান্ড ক্যালকুলেশন করে করা যায় না, তখন প্রোগ্রাম করতে হয়। এবং প্রোগ্রাম করতে গেলে সেটা হচ্ছে একটা বিশাল প্রবলেম, টু ইউজ দ্য ভ্যালু অফ এম। কিন্তু এইখানে দেখো সেই এম এর কনসেপ্ট নেই, এম ইউজ করতে হচ্ছে না, তো সেই ডিফিকাল্টিসটা এখানে নেই। তো বেসিক্যালি যখন ধরো আমরা এলপিবি পড়লাম, প্রথমে তো সিমপ্লেক্স পড়লাম, তারপরে আমরা সেটাকে বিগেম বলছি যখন আমাদের ধরো ওই এম ইন্ট্রোডিউস করতে হচ্ছে, আর্টিফিশিয়াল ভেরিয়েবল যখন আমাদের ইন্ট্রোডিউস করতে হচ্ছে, তখন এম এর আইডিয়া আসছে। তো সেই এম এর আইডিয়াটাকে রিজলভ করার জন্যই কিন্তু আমাদের টু ফেজ মেথড আছে। টু ফেজ মেথডেও দেখবে এম এর আইডিয়া নেই, সেখানে দুটো ফেজে সলিউশন করা হয়, একটু টাফ হয় সিমপ্লেক্সের চেয়ে, বাট হ্যাঁ দ্যার ইজ নো আইডিয়া অ্যাবাউট এম। তারপরে ধরো রিভাইজ সিমপ্লেক্স মেথড পড়বে, সেখানেও দেখবে এম এর কোনো আইডিয়া নেই, মানে পুরো মেথডের মধ্যেই এম নেই। তো সেইগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে, সেইগুলোকে এলিমিনেট করা হয়েছে। আরো কিছু কিছু অ্যাডভান্টেজ আছে রিভাইজ সিমপ্লেক্সে, লেস ক্যালকুলেশন হবে সমস্ত। স্যার তো যাক, এখানে এটা হচ্ছে স্ল্যাক আমাদের ভেরিয়েবলটাও মেথড। আমরা ব্যবহার করছি। হ্যাঁ বলো। বলছি স্যার এখানে স্ল্যাক ভেরিয়েবলেরও প্রয়োজন হচ্ছে না। হুম, হ্যাঁ, ওই এক্সট্রা কোনো ভেরিয়েবলস এখানে প্রয়োজন হচ্ছে না। আমরা যদি বলি তাহলে আমাদের অ্যাডিশনাল কোনো ভেরিয়েবলের এখানে, না সরি, অ্যাডিশনাল ভেরিয়েবল বলতে গেলে হচ্ছে, কারণ আমাদের যে বিটা গুলো ইন্ট্রোডিউস করছি, সেই বিটা গুলো হচ্ছে অ্যাডিশনাল ভেরিয়েবল, স্ট্রেট ভেরিয়েবলস আমাদের থাকছে এবং অনেকগুলোই থাকছে। কিন্তু সেগুলো খুব বেশি তোমার হচ্ছে না, ডিফিকাল্টিস হচ্ছে না, জাস্ট আমাদের যে ডিসিশন ভেরিয়েবল এক্স, তাদের ভ্যালু বার করার জন্য ইন্টারমিডিয়েট ভেরিয়েবল হিসাবে বা ভ্যালু হিসাবে আমরা স্টেট ভেরিয়েবলকে ইন্ট্রোডিউস করছি। কিন্তু হচ্ছে হ্যাঁ, যেটা আমরা কনভেনশনালি স্ল্যাক সারপ্রাইজ ভেরিয়েবল, সেগুলো এখানে আসছে না, এই হচ্ছে একটা সুবিধা। কিন্তু মেথডটা দেখো, সিমপ্লেক্স আমরা যেহেতু অনেক অঙ্ক করেছি ইউজিতে, সেই জন্য সিমপ্লেক্স মেথডকে মনে হয় এখন অনেক সোজা, তাই না? কারণ করে করে আমাদের প্র্যাকটিস হয়ে গেছে। এই মেথডটাও সোজা, যদি আমরা 2-4টা অঙ্ক প্র্যাকটিস করি তাহলে দেখবে দিস ইজ অলসো এ গুড মেথড। আচ্ছা, এখানে দেখো একটা নোটে লিখেছে, দিস এক্সাম্পল শোজ দ্যাট দ্য ডাইনামিক প্রোগ্রামিং মেথড টু সলভ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ইজ কমপ্লিকেটেড দেন সিমপ্লেক্স মেথড। মানে থ্রুআউট দ্য মেথড যদি আমরা অবজার্ভ করি, তাহলে ওই একটা প্রবলেম দেখা যাচ্ছে যে যখন মিনিমাম ম্যাক্সিমাম করছে, দ্যাট ইজ ডিটারমিন উইথ ম্যানুয়াল ক্যালকুলেশন। তো সেটাই ডিফিকাল্টিস বলতে, সেটা কমপ্লিকেটেড বলতে, সেটা ইট নিডস দ্য ম্যানুয়াল কম্পিউটেশন। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো আর একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা নিজে হাতে করবে, এটাও একই একই প্রবলেম, সিমিলার প্রবলেম, এক্স্যাক্টলি সিমিলার, কিন্তু প্র্যাকটিসের জন্যই তোমাদের এই প্রবলেমটা লেখা হয়েছে, নিজে হাতে করবে। মানে আজকে ওটা করে নেবে, তাহলে এটা আবার ডিফিকাল্টিস হয় মানে বুঝতে আর কি, মেথডটা পুরোপুরি এক্সিকিউশন করতে। কিন্তু আর একটা কথা হচ্ছে যে এই দুটো প্রবলেমের মধ্যে কোন একটা প্রবলেম কিন্তু আমাদের ওই জেকে শর্মা কিংবা এসডি শর্মা বইতে আছে, এবং সেটা হচ্ছে ভুল ক্যালকুলেশন করা আছে। হুম, মানে এখানে যে আমাদের যে মিনিমাম বার করছিলাম, যেখানে দেখো আমাদের ফার্স্ট প্রবলেমটা হয়তো হবে, এই যেখানে আমরা যেখানে মিনিমামটা বার করছিলাম, এইরকম জায়গায় কোথাও একটা গন্ডগোলটা আছে, মিনিমাম বা ম্যাক্সিমাম এই বার করার সময়, ম্যাক্স বা মিন করার সময় ওই বইতে একটু মিস্টেক আছে, ক্যালকুলেশন মিস্টেক আছে, তো সেইটা কিন্তু করবে না। কারণ এটা বইয়ে আছে, একবার আমাদেরকে স্টুডেন্টে আমাদের হাইলাইট করেছিল, যেরকমের আছে এক্সামে ওইটা লিখেছিল, কিন্তু যেহেতু ভুল অ্যান্সার আসছে আর কি, যেহেতু এটা তো অপটিমাইজেশন প্রবলেম, ম্যাক্সিমাম ভ্যালু কত আসবে, 135। তার চেয়ে কেউ যদি কম বার করে তাহলে মানে কি হবে, সেটা রং অ্যান্সার, বেশি তো আসবেই না, একদম গ্যারান্টেড যে 135 এর চেয়ে বেশি যদি কারো অ্যান্সার আসে, তাহলে আমরা কি বলবো, তার ক্যালকুলেশনে ভুল আছে। আর কেউ যদি বার করে আর কি যে 135 এর চেয়ে কম হচ্ছে, তার মানে সেখানেও দেখানো যাবে সে ক্যালকুলেশনে ভুল হচ্ছে, কারণ ম্যাক্সিমাম তো ইউনিক, এটাতে ইউনিক ভ্যালু আছে। মানে ভেরিয়েবলের ভ্যালুস গুলো আলাদা আলাদা হতে পারে যখন মাল্টিপল সলিউশন থাকে, বাট দ্য ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু শুড বি ইউনিক। তো সেই জন্য 135 অ্যান্সার হবে, তার চেয়ে বেশি হবে না, কম হবে না। তো যদি দেখো যে এরকম ওই বইটাতে ভুল আছে, এবং সেখানে দেখা গেছে যে ম্যাক্সিমাম ভ্যালু 135 এর চেয়ে কম একটা কিছু দেখিয়েছে। তো বইটা যদি তোমরা কখনো বই তো ফলোই করো, তো বই ফলো করলে পারে যদি দেখো যে ওখানে এরকম অ্যান্সার আছে, স্যার এরকম পড়িয়েছে, তাহলে স্যার একটা ভুল ওখানে হয়তো ঠিক আছে, এইভাবে করবে না আর কি।
ব্যাস, এরপরে হচ্ছে যে এটার যে বইগুলো সেটা আগে বলেছিলাম কিন্তু আমার মনে নেই। তো তোমাদের হ্যাঁ বলেছিলাম মনে আছে, এস ডি শর্মা দেখো অপারেশন রিসার্চ, তারপরে আছে জে কে শর্মা, এটাও বইয়ের টাইটেল হচ্ছে অপারেশন রিসার্চ, দুটো হচ্ছে সিমিলার বই, একই ধরনের বই, খুব কম চেঞ্জ আছে। তারপরে দেখো আছে হ্যাডলির বই আছে, সেটা তো বিখ্যাত তোমার বই আছে লিনিয়ার ডিনামিক প্রোগ্রামিং এর জন্য, হ্যাডলি রাখি নন লিনিয়ার অ্যান্ড ডিনামিক প্রোগ্রামিং। তো এটা হচ্ছে ফরেন পাবলিশার, এই বইটা তো আমাদের লাইব্রেরিতে আছে কিন্তু আমার এখন মনে পড়ছে না। তারপরে দেখো ফোর্থ যে বই আছে মেম্বার সেট, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডিনামিক প্রোগ্রামিং, এই বইতে শুধুমাত্র ডিনামিক প্রোগ্রামিং স্টাডি করা আছে। আর লাস্টে আছে যে কে স্বরূপ, পি কে গুপ্তা, এম মোহন অপারেশন রিসার্চ, সেটাও খুব ভালো বই, সেখানে অনেক চ্যাপ্টার আছে। তো এই হচ্ছে বই আর কি। এখন হচ্ছে দেখো যেটা আমরা বলছিলাম আর কি, যে ডিনামিক প্রোগ্রামিং যে মেথড আর কি, বেসিক্যালি এটা কিন্তু মেথড, কম্পিউটার সায়েন্সের লোকও ডিনামিক প্রোগ্রামিং পড়ে থাকেন। কম্পিউটার সায়েন্সের টিচাররাও ডিনামিক প্রোগ্রামিং পড়িয়ে থাকে স্টুডেন্টদেরকে, তো সেইখানে দেখবে ডিফারেন্ট টাইপের প্রবলেম তারা সলভ করায়, কিন্তু সেই প্রবলেমগুলো একটু আলাদা আলাদা থাকে, কম্পিউটার রিলেটেড প্রবলেমস থাকে। তো আমরা এখানে পড়লাম ধরো আমাদের ম্যাথামেটিক্যাল রিলেটেড প্রবলেম, শর্টেস্ট পাথ প্রবলেম যেটা পড়েছে দ্যাট ওয়ান ইজ রিলেটেড টু কম্পিউটার প্রোগ্রামিং। আর বাদ বাকি ধরো আমরা যে মাঝখানে যে মডেল 3 থেকে কত অব্দি একটা বললাম যে নিজেদেরকে স্টাডি করতে, সেটা হচ্ছে কিন্তু ম্যাথামেটিক্যাল প্রবলেম, দ্যাট মিনস হ্যাঁ দিস প্রবলেম আর অনলি ফর ম্যাথামেটিক্স স্টুডেন্টস। তারপরে এলপিপি ম্যাথামেটিক্স স্টুডেন্টস এর প্রবলেম, ইনভেন্টারি দ্যাট ওয়ান অলসো ফর ম্যাথামেটিক্যাল স্টুডেন্টস এন্ড সো অন। তো আমরা কয়েকটা লিমিটেড আমরা কয়েকটা মডেল আমরা এখানে স্টাডি করলাম, ঠিক আছে। 8টা মডেল, হ্যাঁ 8টা মডেল আমরা কনসিডার করেছি, কিন্তু আরো ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেমস থাকে টু সলভ ইউজিং ডিনামিক প্রোগ্রামিং টেকনিক। এই ডিনামিক প্রোগ্রামিং টেকনিক ছাড়াও আরো ধরো অন্যান্য টেকনিক আছে যেগুলো কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা পড়ে, ডিজাইন অফ অ্যালগরিদমস বলে একটা সাবজেক্টে, সেটা হচ্ছে ধরো গ্রিডি মেথড, ব্যাক ট্র্যাকিং মেথড, ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড মেথড। তো এই ধরনের প্রচুর প্রচুর মেথডস আছে, সেগুলো আমি আগে পড়াতাম এমসিএ যখন পড়াতাম কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের, তখন এই মেথডস গুলো আমরা পড়িয়েছি আর কি। আচ্ছা তাছাড়াও দেখো আমাদের এখানে তোমাদের যে পিডিএফ আছে সেখানে কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেন গুলো প্র্যাকটিস করো ফর এক্সাম। এবার হচ্ছে তোমাদের যদি কিছু ডাউট থাকে তাহলে বলবো, আজকে তো আবার নেক্সট ক্লাস আছে, তাহলে ডিনামিক প্রোগ্রামিং এর এটা হচ্ছে শেষ, আজকে হচ্ছে শেষ ক্লাস। এবার নেক্সট ক্লাসে নেক্সট ডেটে আবার এ করবে, তোমরা দেখে নেবে এগুলো পুরোটা একটু পড়ে আসবে, যদি কোথাও ডাউট থাকে তাহলে সেটা নেক্সট ক্লাসে জানবে, কারণ হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের এ হবে কি বলে ডাউট গুলো জেনে নেবে। আর বেসিক্যালি হচ্ছে যে নেক্সট ক্লাসে আমরা অন্য চ্যাপ্টার শুরু করবো, অন্য আর কি বাকি আছে।